হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেয়ার স্টাডি অনলাইন। তো আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি বিভিন্ন বোর্ডসের বিভিন্ন ক্লাসেসগুলো তোমাদের জন্য প্রোভাইড করা হচ্ছে, যাতে তোমরা এই লকডাউন পিরিয়ডেও বাড়িতে বসে কোয়ালিটি এডুকেশন পেতে পারো। তো আমরা কিন্তু আমাদের প্লেলিস্টে বিভিন্ন ক্লাস অনুযায়ী এবং বোর্ডস অনুযায়ী কিন্তু পুরো ভিডিওসগুলোকে আমরা ক্যাটাগরাইজ করে দিয়েছি। তোমরা অবশ্যই আমাদের প্লেলিস্টটা চেক করবে এবং তোমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী তোমরা ভিডিও কিন্তু ওখানে পেয়ে যাবে। আজকে কিন্তু আমরা একটা গ্রামারের ক্লাস করব এবং তোমরা আমাকে অনেক দিন ধরে বলেছো এবং আমি দেখেছি আমার যে সমস্ত স্টুডেন্টসরা আছে তাদেরও ক্লজ সম্পর্কে কিন্তু একটা ভীতি আছে, বা সবার কিন্তু ক্লজ সম্পর্কে এখনও একটা মনে ডাউট আছে। তো এই ডাউটটা মেটানোর জন্যই আজকের ক্লাসটা। আশা করি আজকের ক্লাসটা দেখার পর তোমাদের মনে ক্লজ এবং ক্লজের সম্পর্কিত যে সমস্ত তথ্য আছে বা ডাউটস আছে সব কিছু মিটে যাবে। তাই তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটাকে স্কিপ করবে না। আর অবশ্যই চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটাকে প্রেস করতে ভুলবে না। তো আজকে আমরা গ্রামার করব এবং আমি এই ক্লাসগুলোর নাম দিয়েছি কিন্তু গ্রামার ফর অল। গ্রামার ফর অল কেন? কারণ গ্রামারের কিন্তু কোনো ক্লাস সেকশন এই অনুযায়ী হয় না। আমরা ক্লাস 5-এর গ্রামারও ক্লাস 10-এ করতে পারি, আবার লাইফ টাইম যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দিই সেখানেও কিন্তু আমাদের গ্রামার লাগে। তো আজকে আমরা শিখবো হচ্ছে ক্লজ অ্যান্ড ইটস টাইপ। আশা করি এই ভিডিওটা করার পর তোমাদের মনে ক্লজ নিয়ে এতদিন ধরে যে ভীতিটা ছিল বা এতদিন ধরে মনে যদি কোনো ডাউট থেকে থাকে, এই ভিডিওটার পর আর কোনো ডাউটস থাকবে না। তো চলো সময় নষ্ট না করে আজকে আমরা আমাদের টেক্সটে চলে যাই বা আজকে আমাদের লেসনে চলে যাই। তাহলে সবার প্রথমে যেটা মাথায় আসে যে এই ক্লজ পড়তে গেলে যে হোয়াট ইজ আ ক্লজ। দেখো ফ্রেন্ডস, এই প্রত্যেকটা ভিডিওর বা আজকে বিশেষ করে গ্রামার ক্লাসের ভিডিও যা সমস্ত নোটস বা ভিডিও লেসনে তোমরা যেগুলো দেখছো প্রত্যেকটা কিন্তু আমার নিজের তৈরি করা। তো আশা করি তোমাদের বোঝার মতন করেই আমি তৈরি করেছি এবং আশা করি তোমরা সেগুলো বুঝতে পারবে। তাহলে হোয়াট ইজ আ ক্লজ? একটা ক্লজ হতে গেলে আমরা ডেফিনেশন বা সংজ্ঞা এগুলো মনে রাখবো না, আমরা সবসময় মনে রাখার চেষ্টা করবো যে যেইটুকুনি আমাকে মনে রাখতে হবে। একটা ক্লজ হতে গেলে কিছু গ্রুপ অফ ওয়ার্ডস হতে হবে বা শব্দগুচ্ছ আমাদের দরকার। সেকেন্ড পয়েন্টটা কি? সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, মানে একটা ক্লজে যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলোর মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। তাহলে সাবজেক্ট আর ভার্ব কম্বিনেশন দরকার। আর কি? ইট হ্যাজ আ কমপ্লিট মিনিং বাই ইটসেলফ, এবং এই শব্দগুচ্ছর একটা কমপ্লিট মিনিং থাকবে। এবার এই মিনিং বলার সময় একটা জিনিস বলে দিই, মিনিং মানে কিন্তু মানে, এটা তোমরা জানো। অনেক কটা শব্দগুচ্ছর মানে কিন্তু আমরা বুঝতে পারি, কিন্তু একটা টোটাল ভাব প্রকাশ কিন্তু শুধু মানের দ্বারা হয় না। কিছু শব্দ আমাদেরকে একটা মানে বোঝাচ্ছে ঠিকই, কিন্তু সবসময় যে সেই শব্দগুলোই আমাদের ভাব প্রকাশ করতে সাহায্য করবে বা কমপ্লিট থট দিতে সাহায্য করবে সেটা কিন্তু না। তাই আমাকে দুটো জিনিস মনে রাখতে হবে এখানে, সেটা হলো মিনিং এবং থট, এই দুটো জিনিস কিন্তু আলাদা। মিনিং মানে কিন্তু কোনো কিছুর মানে বুঝতে পারা, এবং থট মানে কিন্তু মনের পুরো ভাবটাকে প্রকাশ করা। তাহলে ক্লজ থেকে কিন্তু আমরা সবসময় কমপ্লিট থট পাই না, কিন্তু একটা ক্লজে আমরা সবসময় কিন্তু কমপ্লিট মিনিং পাচ্ছি, বা সেটা পড়ে কিন্তু আমরা একটা মানে বুঝতে পারবো, কিন্তু সবসময় যে একটা পুরো মনের ভাব প্রকাশ হবে তা কিন্তু না। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে একটা ক্লজ হতে গেলে আমাদের গ্রুপ অফ ওয়ার্ডস দরকার, একটা সাবজেক্ট, একটা ভার্ব দরকার, এবং সেই শব্দগুচ্ছর একটা কমপ্লিট মিনিং কিন্তু আমরা পাবো। এইবার একটা ছোট্ট পয়েন্ট যেটা আমাদের পরবর্তী ক্লাসে আমি যখন তোমাদের করাবো সেখানে লাগবে, সেটা হলো যে কোনো সিম্পল সেন্টেন্সকে আমরা একটা ক্লজ হিসেবে ধরতে পারি। ঠিক আছে? তাহলে দেখো ফ্রেন্ডস, আমি একটা এক্সাম্পল নিয়েছি, হি প্লেজ ফুটবল রেগুলারলি। তাহলে হি প্লেজ ফুটবল রেগুলারলি, তাহলে এই সেন্টেন্সটা ক্লজ কি না এটা আমরা কি করে বুঝবো? তাহলে চলো এই ওপরের যে কন্ডিশনসগুলো আছে সেগুলো মেলাই। তাহলে দেখো, হি প্লেজ ফুটবল রেগুলারলি, এটা অবশ্যই একটা গ্রুপ অফ ওয়ার্ডস, তাহলে প্রথম পয়েন্টটা ঠিক হলো। সেকেন্ড পয়েন্টটা কী ছিল? সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট, প্লেসটা হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব আছে। এবং কি বলেছে? ইট হ্যাজ আ কমপ্লিট মিনিং বাই ইটসেলফ, তাহলে হি প্লেজ ফুটবল রেগুলারলি, এখান থেকে কিন্তু আমরা কমপ্লিট মিনিং পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে এইটা একটা ক্লজ। আচ্ছা, নিশ্চয়ই এবার একটু কনফিউশন হচ্ছে যে স্যার এতদিন তো আমরা জানতাম যে এটা একটা সেন্টেন্স, তাহলে এটা একটা ক্লজ কী করে হলো? তাহলে ক্লজ এবং সেন্টেন্সের মধ্যে একটা পার্থক্য মাথায় রাখতে হবে, যে একটা সেন্টেন্স কিন্তু তৈরি হয় ক্লজ দিয়ে। ঠিক আছে? সেটা একটা ক্লজ দিয়েও তৈরি হতে পারে, আবার একাধিক ক্লজ দিয়েও কিন্তু তৈরি হতে পারে। তাহলে এখানে যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হলো যে কোনো সেন্টেন্স কিন্তু তৈরি হচ্ছে ক্লজ দিয়ে।
তাই যদি একটা ক্লজ নিজেই মানে প্রকাশ করতে পারে, পুরোপুরি ভাব প্রকাশ করতে পারে, তখন আর দুটো ক্লজ প্রয়োজন হয় না। তার জন্য আমাদের এই এক্সাম্পলটায় একটাই ক্লজ আছে, কারণ একটাই সাবজেক্ট একটাই ভার্ব। তাহলে যেহেতু একটাই ক্লজ আছে এবং একটা ক্লজই কিন্তু পুরো একটা সেন্টেন্সের কাজ করছে, তাহলে একটা সেন্টেন্স সবসময় ক্লজেস দিয়ে তৈরি হয়। সেটা একটা ক্লজও হতে পারে বা একের বেশি ক্লজও হতে পারে, কিন্তু কখনো এরকম হবে না যে একটা ক্লজ সেন্টেন্স দিয়ে তৈরি হচ্ছে। মানে ক্লজ কিন্তু ছোট, সেন্টেন্স সবসময় বড় হয়, এটা কিন্তু সম্ভব না। তাহলে ক্লজকে কিন্তু আমরা ধরে নিতে পারি স্মলেস্ট ইউনিট অফ আ সেন্টেন্স। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, স্মলেস্ট ইউনিট অফ সেন্টেন্স। মানে যে কোনো সেন্টেন্সের যদি সব থেকে ছোটো পার্টটাকে আমরা ধরি, যে একটা সেন্টেন্সকে যদি আমি বিভিন্ন পার্টসে ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা হলো ক্লজ, এবং সেই পার্টসটাকে বলা হবে স্মলেস্ট ইউনিট অফ আ সেন্টেন্স। তাহলে আশা করি ক্লজ এবং সেন্টেন্সের মধ্যে পার্থক্য বুঝেছো। তাহলে এই এক্সাম্পলটাকে আমরা আবার রিকনসিডার করি। তাহলে হি প্লেজ ফুটবল রেগুলারলি, এটা কিন্তু অবশ্যই একটা ক্লজ, কারণ আমাদের তিনটে কন্ডিশনই মিলে গেল। আবার এটা কিন্তু একটা সেন্টেন্সও, এবং এই সেন্টেন্সটা একটা ক্লজ দিয়েই তৈরি। ঠিক আছে, এই সেন্টেন্সটা কিন্তু একটা ক্লজ দিয়েই তৈরি। এবং দেখো ফ্রেন্ডস, একটা ক্লজ হতে কিন্তু আমাদের শুধু সাবজেক্ট আর ভার্ব দরকার হচ্ছিল। তাও এখানে সাবজেক্ট ভার্ব ছাড়াও আরও কিছু ওয়ার্ডস আছে, কিন্তু তাহলেও এই টোটালটা কিন্তু একটাই ক্লজ, কারণ এখানে কিন্তু আর কোনো সাবজেক্ট ভার্ব নেই এবং আর কোনো লিঙ্কারও নেই। তাহলে আমি এই সেন্টেন্সটাকে যদি শুধু হি প্লেজ লিখতাম, তাহলে কি শুধু একটা সেন্টেন্স হতো নাকি শুধু একটা ক্লজ হতো? আমি যদি শুধু লিখতাম হি প্লেজ, তাহলে এটাও কিন্তু একটা ক্লজ হতো। আবার এই দেখো হি প্লেজ, এটা কিন্তু একটা কমপ্লিট মানে বোঝায় যে সে খেলে, তাহলে এটা কিন্তু একটা সেন্টেন্স হতো। তাহলে আশা করি তোমরা সেন্টেন্স এবং ক্লজের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো, যে একটা সেন্টেন্স কিন্তু বিভিন্ন ক্লজেস দিয়ে তৈরি হয়, কিন্তু কখনো একটা ক্লজ সেন্টেন্স দিয়ে তৈরি হবে না। এই হচ্ছে মূলত আমাদের ক্লজের কনসেপ্ট। আশা করি ক্লজ কি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব যে ক্লজের দু রকম টাইপস আছে, ঠিক আছে, বা ক্লজ দু ধরনের হয়। সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ কি, চলো আমরা দেখে নিই। ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা মেন ক্লজও বলি, আবার প্রিন্সিপাল ক্লজও বলতে পারি। তাহলে এই কটা নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে ক্লজ প্রথমত দু প্রকারের, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। এর পরের তথ্য আমাদের মনে রাখতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজেরও আরও দুটো নাম আছে, সেটা হলো মেন ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখো, নাম দেখেই আমরা বুঝতে পারছি যে ইন্ডিপেন্ডেন্ট, তাই তো। ইন্ডিপেন্ডেন্ট বা প্রধান যে বাক্যাংশ থাকবে সেটাকে, যেটা স্বাধীনভাবে বসতে পারবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট মানে কি, স্বাধীনভাবে যদি কোনো বাক্যাংশ বসতে পারে সেটাকে ইন্ডিপেন্ডেন্ট বলবো। এবং এর যদি আমি কিছু পয়েন্ট ওয়াইজ ক্লাসিফাই করি, তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কীভাবে হয়। প্রথমত ক্লজ হতে গেলে আগের কন্ডিশনগুলো কিন্তু সবার প্রথমে মানতে হবে, যে একটা গ্রুপ অফ ওয়ার্ডস হতে হবে, সাবজেক্ট ভার্ব থাকতে হবে, কমপ্লিট মিনিং। এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রে কী হবে, কমপ্লিট সেন্টেন্স বাই ইটসেলফ। তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু নিজেই একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করবে। আর একটা কি, ডাজ নট নিড এনি আদার ক্লজ ফর ইজ এক্সিস্টেন্স। এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কিন্তু অন্য কোনো ক্লজের প্রয়োজন হবে না তার মানে বোঝানোর জন্য। তাহলে এর আগে আমরা দেখো যে সেন্টেন্সটা করেছিলাম এক্সাম্পলে, হি প্লেস ফুটবল রেগুলারলি, এখানে আমরা দেখেছিলাম যে একটাই সাবজেক্ট হি আছে এবং প্লেস হচ্ছে ভার্ব। এবং দেখো এটা একটাই ক্লজ, তাহলে এই টোটাল ক্লজটাকে কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি, কারণ এই ক্লজটা কিন্তু অন্য কোনো ক্লজের ওপর ডিপেন্ড করছে না, এবং এই ক্লজটা দিয়ে কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হয়েছে, যেটা কিন্তু আমাদের এখানে বলা আছে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করবে। তাহলে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ইউ মে স্ট্যান্ড, তাহলে তুমি দাঁড়াতে পারো। তাহলে ইউ মে স্ট্যান্ড, এখানে দেখো প্রথমত এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস, সাবজেক্ট আছে ইউ, আর মে স্ট্যান্ডটা ভার্ব আছে। তাহলে স্ট্যান্ড যদি ভার্ব এবং সাবজেক্ট থাকে আমরা জানি সেটা হচ্ছে অবশ্যই একটা ক্লজ, এবং এটা কিন্তু একটা কমপ্লিট মিনিংও দিচ্ছে, যে মানে আমরা বুঝতে পারছি, বারবার বলেছি মানে বোঝা এবং পুরোপুরি ভাব প্রকাশ করার মধ্যে পার্থক্য আছে। কিন্তু এখানে আমরা পুরো ভাবটাও বুঝতে পারছি যে ইউ মে স্ট্যান্ড, তুমি এখানে দাঁড়াতে পারো, এটা কিন্তু একটা সেন্টেন্স কনসিডার করা যায়। এবং এটা কিন্তু একটাই ক্লজ, এবং ক্লজ কিন্তু যখন সেন্টেন্স হয় তখন সেটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজটা কি? ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে, এর আর একটা নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট, ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ।
তাহলে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ দেখো নামে যা দেওয়া আছে, যে ক্লজটা হচ্ছে স্বাধীন না বা পরাধীন ক্লজ এবং ডিপেন্ড করছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপর। তাহলে ডিপেন্ডেন্ট নামটা কেন কেন এসেছে? কারণ ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু সবসময় ডিপেন্ড করে, এবং কার ওপর ডিপেন্ড করে? যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপর। তাহলে যদি একটা ডিপেন্ডেন্ট ক্লজকে আমাদের চিহ্নিত করতে হয়, তাহলে কী কী মাথায় রাখতে হবে? ইট হ্যাজ আ সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, তাহলে যে কোনো ক্লজেরই কিন্তু সাবজেক্ট ভার্ব থাকাটা ইম্পর্টেন্ট, এবং কি নো কমপ্লিট থট। তাহলে আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজে একটা টোটাল থট পাচ্ছিলাম, মিনিং তো পাচ্ছিলামই, এবং কিন্তু একটা পুরো ভাব প্রকাশ হচ্ছিল যে ইউ মে স্ট্যান্ড, তুমি দাঁড়াতে পারো। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজে কিন্তু কমপ্লিট থট পাবো না, বা শব্দগুচ্ছটা পড়ে কিন্তু আমরা কখনোই একটা পুরোপুরি ভাব প্রকাশ বুঝতে পারবো না। আর কি? ডিপেন্ডেন্ট অন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটা তো আগেই বললাম যে ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করে। যদি একটা এক্সাম্পল নিই, হোয়ার এভার ইউ লাইক, মানে যেখানে তুমি চাও। তাহলে দেখো হোয়ার এভার ইউ লাইকে ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট এবং লাইক হচ্ছে ভার্ব। তাহলে প্রথমটা কী ছিল? সাবজেক্ট ভার্ব কম্বিনেশন দরকার, তাহলে সাবজেক্ট আর ভার্ব আছে, অবশ্যই গ্রুপ অফ ওয়ার্ডস, এবং দেখো নো কমপ্লিট থট। এটা থেকে কি আমরা কোনো ভাবের প্রকাশ পাচ্ছি? আমরা কিন্তু মানে বুঝতে পারছি যে হোয়ার এভার ইউ লাইকের মানে হচ্ছে যেখানে তুমি চাও, যেখানে তোমার মন চায়, যেখানে তোমার পছন্দ, একটা মানে পাচ্ছি, কিন্তু পুরোপুরি কিন্তু একটা থট পাচ্ছি না, বা মনের ভাব কিন্তু পুরোপুরিভাবে প্রকাশ করছে না। তাহলে আমরা বুঝতে পারছি যে এই সেন্টেন্সটায় কিছু একটা নেই। এবং যেহেতু এটা ডিপেন্ডেন্ট ক্লজ, আমি যদি এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সটাকে জুড়ে দিই, তাহলে দেখো সেন্টেন্সে ভাব প্রকাশ কিন্তু চলে আসছে যে ইউ মে স্ট্যান্ড হোয়ার এভার ইউ লাইক। তাহলে তুমি দাঁড়াতে পারো যেখানে তোমার ইচ্ছে, তাই তো? তাহলে দেখো যখনই আমি হোয়ার এভার ইউ স্ট্যান্ড এটাকে জুড়ে দিলাম, এইটা প্লাস এইটা করে দিলাম, তখন কিন্তু আরেকটা সেন্টেন্স তৈরি হলো, যেখানে ইউ মে স্ট্যান্ডটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং হোয়ার এভার ইউ লাইকটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো আবার দেখলাম যে একটা সেন্টেন্স কিন্তু এক বা একাধিক ক্লজ দিয়ে তৈরি হতে পারে। তাহলে ইউ মে স্ট্যান্ড যেমন নিজে একটা সেন্টেন্স এবং একটা ক্লজ, সেরকম যখন আবার হোয়ার এভার ইউ লাইকের সাথে জুড়ে দিচ্ছি, তখনও কিন্তু একটা পুরো সেন্টেন্স তৈরি করছে, এবং এই সেন্টেন্সটাই কিন্তু দুটো ক্লজ আছে, একটা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজটা বুঝতে পেরেছি আমরা। আমি যদি আর একটা এক্সাম্পল দিই এই ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বোঝার জন্য, ধরো আই নো হু ডিড ইট, তাই তো? তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে যে আই নো হু ডিড ইট, মানে আমি জানি এটা কে করেছে। তাহলে দেখো আই নো, আমি জানি, এটা নিজে থেকেই একটা সেন্টেন্স, এবং এর মধ্যে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে। সেরকমভাবে হু ডিড ইট, হু ডিড ইটের মধ্যে দেখো সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, তাই তো? তাহলে দুটোই কিন্তু ক্লজ। কিন্তু দেখো আই নো এটা একা একাও বসতে পারে, এটা কিন্তু কারোর ওপর ডিপেন্ড করছে না, তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং হু ডিড ইট এটা কিন্তু একা বসতে পারে না, কারণ এটা থেকে কিন্তু আমরা একটা টোটাল ভাব বুঝতে পারছি না, বা মনের ভাব কিন্তু পুরোপুরি প্রকাশ হচ্ছে না, তার জন্য এটাকে ডিপেন্ড করছে হচ্ছে এর ওপর, এবং এটা কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এই টোটাল সেন্টেন্সটা যেটা আমি বললাম যে আই নো হু ডিড ইট, টোটালটা কিন্তু মিলে দুটো ক্লজ মিলে কিন্তু একটা সেন্টেন্স তৈরি করলো। তাহলে আশা করি ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তোমরা বুঝতে পেরেছো। উইথ এক্সাম্পল কিন্তু আমি তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে যেটা আসবে, এটা তো গেল যে ক্লজ দু ধরনের হয়। এবার ডিপেন্ডেন্ট ক্লজ আবার তিন ধরনের হয়। কি কি? প্রথমটা হচ্ছে নাউন ক্লজ, তারপর একটা অ্যাডজেক্টিভ ক্লজ, তারপর একটা অ্যাডভার্ব ক্লজ। এখানে আরেকটা জিনিস বলে দিই, নাউন ক্লজকে কিন্তু আমরা আবার নমিনাল ক্লজ হিসেবেও চিনি, ঠিক আছে? তাহলে দুটো নাম, নমিনাল ক্লজ, আর অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা রিলেটিভ ক্লজ নামেও চিনি। তাহলে এই দুটো নামও কিন্তু আমাকে মনে রাখতে হবে। তাহলে নাউন ক্লজের একটা নাম হচ্ছে নমিনাল ক্লজ, এবং অ্যাডজেক্টিভ ক্লজের আর একটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। অ্যাডভার্ব ক্লজের আর কোনো নাম নেই, একটাই মনে রাখি আমরা, অ্যাডভার্ব ক্লজ, বা এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজও বলা হয়। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু আবার তিন প্রকারের, সেটা হলো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তো চলো ফ্রেন্ডস আমরা এবার দেখে নিই এই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ কি। সবার প্রথমে যেটা আসবো সেটা হলো নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। এই নাউন ক্লজ বা নমিনাল ক্লজ হওয়ার জন্য আবার দেখো তিনটে পয়েন্ট কিন্তু আমাদের আছে। সেটা হলো প্রথমত গ্রুপ অফ ওয়ার্ডস হবে, সাবজেক্ট অ্যান্ড ভার্ব কম্বিনেশন থাকবে,
এবং এই যে গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে সাবজেক্ট অ্যান্ড ভার্ব আছে, সেই গ্রুপ অফ ওয়ার্ডস বা সেই ক্লজটা কিন্তু অ্যাক্টস অ্যাজ আ নাউন। এই গ্রুপ অফ ওয়ার্ডসটা বা যে ক্লজটা থাকবে সেই ক্লজটা কিন্তু একটা নাউন হিসাবে কাজ করবে। এবং অলরেডি যেহেতু বলে দিয়েছি এগুলো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে অবশ্যই কিন্তু এরা কখনোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে না, এরা সবসময় ডিপেন্ড করবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর। এটা কিন্তু প্রথম থেকে মাথায় রাখতে হবে, কারণ নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ কিন্তু তিনটেই ডিপেন্ডেন্ট ক্লজের 3 টাইপস। তাহলে নাউন ক্লজের জন্য যে কোনো ক্লজ যেটা নাউনের মতন কাজ করবে সেটাকেই নাউন ক্লজ বলা হয়। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দিই, আমরা নিচে এক্সাম্পলগুলো দেখার আগে আমি একটা তোমাদের এক্সাম্পল দিই, ঠিক আছে? ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি যে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল। তাহলে সেন্টেন্সটা কি? হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল। তাহলে হি টোল্ড মি এটা একটা ক্লজ, দেখো, কারণ সাবজেক্ট হচ্ছে হি, টোল্ড হচ্ছে ভার্ব। এবং দেখো তারপরের পার্টটা দ্যাট হি ওয়াজ ইল, তাহলে এখানে আবার হি হচ্ছে ভার্ব এবং হি হচ্ছে সাবজেক্ট আর ওয়াজ হচ্ছে ভার্ব। আচ্ছা আমি পরিষ্কার করে লিখছি, হি হচ্ছে সাবজেক্ট এবং ওয়াজ হচ্ছে ভার্ব, তাই তো? এবং দেখো দ্যাট হি ওয়াজ ইল এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ডিপেন্ড করছে এটার ওপর। কিন্তু এটাই যে নাউন ক্লজ, এটা আমরা কিভাবে বুঝবো? খুব সহজ। হি টোল্ড মি, সে আমাকে বলল। এই যে টোল্ড মি, এখানে যদি আমি প্রশ্ন করি যে কি, আমাকে কি বললো, বা আমি যদি বলি হোয়াট ডিড হি টেল মি, আমাকে কি বললো, তাহলে দেখো আমি একটা উত্তর পাচ্ছি, সেটা হচ্ছে দ্যাট হি ওয়াজ ইল। তাহলে আমি যদি বলতাম হি টোল্ড মি ট্রুথ, তাহলে এখানে ট্রুথটা কি হতো? যদি এমনি একটা সেন্টেন্স থাকতো, তাহলে যদি আমি লিখতাম যে হি টোল্ড মি ট্রুথ, তাহলে ট্রুথটা আমাদের নাউন হতো। কিন্তু এখানে ট্রুথ বা এরকম কিছু দেওয়া নেই, এখানে কিন্তু আর একটা ক্লজ দেওয়া আছে যে দ্যাট হি ওয়াজ ইল। তাহলে এই যে ক্লজটা, এটা কিন্তু একটা নাউনের কাজ করছে, যে ও আমাকে বলল যে সে এখন ইল ছিল বা সে অসুস্থ ছিল। তাহলে এই যে টোল্ড, আমাকে যে বললো, কি বললো, যখনই আমি প্রশ্ন করছি কি বললো এবং সঙ্গে সঙ্গে যদি তার উত্তর পাই, সেটাই হয়ে যাবে কিন্তু নাউন ক্লজ। বোঝা গেল? তাহলে নাউন ক্লজ কিন্তু অলওয়েজ অ্যাক্টস অ্যাজ আ নাউন, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার নাউন ক্লজের বিভিন্ন টাইপস আছে, মানে আমাদের মনে রাখার জন্য যে নাউন ক্লজ কিভাবে থাকে। একটা হয় দেখো ডাইরেক্ট অবজেক্ট অফ আ ট্রানজিটিভ ভার্ব, কোনো ভার্বের ডাইরেক্ট অবজেক্ট হবে। যেমন দেখো হি সেড, তাহলে এটা সাবজেক্ট প্লাস ভার্ব, হি সেড। এবার আমরা কি বলেছি? নাউন ক্লজ বুঝতে গেলে আমি জিজ্ঞাসা করবো কি দিয়ে প্রশ্ন করবো, হোয়াট। তাহলে আমি যদি দেখো কোশ্চেনটা এরকম চলি, হি সেড হোয়াট, সে কি বলেছিল? দ্যাট হি ওয়াজ ইল। তাহলে দ্যাট হি ওয়াজ ইলটা কিন্তু এখানে নাউন এবং এইটাই কিন্তু এখানে নাউন ক্লজ। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু আমরা প্রশ্ন করে উত্তর পেলে যদি সেটা নাউনের কাজ করে, তাহলে সেটা নাউন ক্লজ হবে। তাহলে দেখো আই উইশ টু নো, আমার এটা জানার ইচ্ছা। কি জানার ইচ্ছা? হোয়াই হি বিহেভড ইন দ্যাট ম্যানার। তাহলে হোয়াই হি বিহেভড ইন দ্যাট ম্যানার, যেহেতু এই টোটালটা একটা ক্লজ, কি করে বুঝলাম ক্লজ? গ্রুপ অফ ওয়ার্ডস, সাবজেক্ট আর ভার্ব আছে, দেখো হিটা সাবজেক্ট, বিহেভটা ভার্ব, এবং এটা কিন্তু একটা মানে প্রকাশ করছে, থট প্রকাশ করবে না, মানে প্রকাশ করবে, এবং এটা একটা নাউন হিসাবে কাজ করছে যে হোয়াই হি বিহেভড ইন দ্যাট ম্যানার। এটা কিন্তু টোটালটা নিজে থেকে নাউন হচ্ছে না, সেন্টেন্সে ইউজের ফলে এই ক্লজটা কিন্তু নাউন ক্লজ হচ্ছে, যেটা কিন্তু আমরা যেটা অ্যাক্ট করছে ডাইরেক্ট অবজেক্ট অফ আ ট্রানজিটিভ ভার্ব। এখানে এই আই উইশ টু নো ট্রানজিটিভ ভার্বের ডাইরেক্ট অবজেক্ট, যেমন হি সেড, এখানে সেডটা যদি ট্রানজিটিভ ভার্ব হয়, তাহলে হি সেড কি বললো, এর অবজেক্টটা কি? সেটা হলো দ্যাট হি ওয়াজ ইল। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্টটা ছিল। তাহলে এইগুলো কিন্তু সমস্তগুলোই আমাদের নাউন ক্লজ। দেখো আরেকটা এক্সাম্পল দেখে নিই আমরা ডাইরেক্ট অবজেক্টের। বলছে উই ডু নট নো হোয়াট দ্য ট্রুথ ইজ। তাহলে উই ডু নট নো, আমরা কি জানি না, হোয়াট দ্য ট্রুথ ইজ, তাহলে আমরা জানি না যে সত্যটা কি। তাহলে এটাও কিন্তু হয়ে গেল আমাদের নাউন ক্লজ। এখানেও দেখো ট্রুথটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ইজ হচ্ছে ভার্ব, তাহলে এটা একটা ক্লজ অবশ্যই। তাহলে ক্লজ হতে গেলে কিন্তু সাবজেক্ট ভার্ব থাকতে হবে এবং গ্রুপ অফ ওয়ার্ডস। আর নাউন ক্লজ হতে গেলে এই ক্লজটাকে হতে হবে হচ্ছে নাউনের মতন, বা ইট উইল অ্যাক্ট অ্যাজ আ নাউন। এবার সেকেন্ড টাইপ যে নাউন ক্লজগুলো থাকে সেটা হলো সাবজেক্ট অফ আ ভার্ব। কোনো ভার্বের যখন সাবজেক্ট হিসাবে একটা ক্লজ কাজ করে, কীরকম? ওয়েদার ইট উইল রেন টুডে ইজ নট ক্লিয়ার। তাহলে ইজ নট ক্লিয়ার, কি ক্লিয়ার না?
হোয়াট ইজ নট ক্লিয়ার, আমি যদি প্রশ্ন করি হোয়াট ইজ নট ক্লিয়ার, তাহলে উত্তরটা কি পাচ্ছি, ওয়েদার ইট উইল রেন টুডে। তাহলে আজকে বৃষ্টি হবে কি না এটা ক্লিয়ার না, তাহলে ভার্ব কোনটা ছিল, নট ক্লিয়ার। তাহলে এই ক্লিয়ারের সাবজেক্টটা কি, মানে কি ক্লিয়ার না, এই যে আজকে বৃষ্টি হবে কি না। তাহলে এই যে একটা ক্লজ যেটা নাউনের কাজ করছে কি হিসাবে, এই ভার্বের সাবজেক্ট হিসাবে, তখন কিন্তু এটা হয়ে যায় একটা নাউন ক্লজ। তাহলে যে ক্লজটা নাউনের জায়গায় কাজ, নাউনের জায়গায় বসবে বা নাউনের কাজ করবে সেটাই নাউন ক্লজ, অ্যাজ অলরেডি আমাদের ডেফিনেশনে দেওয়া আছে। দেখি পরেরটা, দ্যাট হি ইজ আ গুড বয় ইজ নোন টু মি। তাহলে আমি যদি এখানে প্রশ্ন করি হোয়াট ইজ নোন টু মি, আমার কি জানা আছে, আমার জানা আছে যে হি ইজ আ গুড বয়, দ্যাট হি ইজ আ গুড বয়, ঠিক আছে। সেরকমভাবে দেখো পরের সেন্টেন্সটা, হোয়াট দ্য ডক্টর সেড অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। তাহলে এখানে যদি প্রশ্ন করি হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, তাহলে আসলে কি হয়েছিল, যে ডক্টর যেটা বলেছিল, হোয়াট দ্য ডক্টর সেড অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, ঠিক আছে। তাহলে সবসময় কিন্তু যদি আমরা দুটো কেস পেলাম, দেখো প্রথমে যে একটা ভার্বের ডাইরেক্ট অবজেক্ট হবে যে হি সেড, সে কি বললো তার ডাইরেক্ট অবজেক্ট, আর একটা পেলাম যে ভার্বের সাবজেক্ট হবে ইট ইজ নট ক্লিয়ার। তাহলে আমি যদি শুধু এখানে লিখতাম ইট ইজ নট ক্লিয়ার, তাহলে একটা সেন্টেন্স হয়ে যেত, কিন্তু এখানে ইটটা না বসে ইটের জায়গায় বসছে একটা ক্লজ, ঠিক আছে। এবং সেটা কি হচ্ছে, এই যে ভার্বটা আছে এই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে এগুলোও কিন্তু সমস্ত কটাই নাউন ক্লজ। নাউন ক্লজের আরও কিছু টাইপস হচ্ছে অবজেক্ট অফ এ প্রিপোজিশন, কোনো প্রিপোজিশনের পরেই একটা অবজেক্ট হিসেবে কাজ করবে। যেমন ডু নট বিলিভ ইন, কিসে বিশ্বাস করবো না বা কি বিশ্বাস করবো না, ডু নট বিলিভ ইন, তখন উত্তর পাচ্ছি যে হোয়াট হি সেজ। তাহলে আমরা বিলিভ করবো না সে যা বলছে। তাহলে যখনই আমি প্রশ্ন করছি যে ডু নট বিলিভ ইন, ইনটা প্রিপোজিশন, তাহলে এই প্রিপোজিশনের অবজেক্ট যে কিসের ওপর বিশ্বাস করবো না, ইনটা বলছে কিসের ওপর বিশ্বাস করবো না, সে যেটা বলছে। তাহলে দেখো অবজেক্ট টু আ প্রিপোজিশন, এই প্রিপোজিশনের যে অবজেক্ট হিসেবে কাজ করছে সেটা কিন্তু অলওয়েজ কি হয়ে যাবে, নাউন ক্লজ হয়ে যাবে। এবং দেখো এই যে নাউন ক্লজটাই হোয়াট ই সেজে, হিটা হচ্ছে সাবজেক্ট, সেজটা হচ্ছে ভার্ব। এরপর পরের সেন্টেন্সটা দেখি, হি ওয়াজ অ্যানয়েড বাই হোয়াট আই টোল্ড হিম। তাহলে হি ওয়াজ অ্যানয়েড বাই, কি দিয়ে অ্যানয়েড হয়েছিল, কিসের জন্য, হোয়াট মেড হিম অ্যানয়েড, যদি আমি বলি যে হোয়াট আই টোল্ড হিম, তাহলে সে কেন অ্যানয়েড হয়েছিল বা কিসের দ্বারা অ্যানয়েড হয়েছিল, হোয়াট আই টোল্ড হিম, আমি যা বলেছিলাম সেটা শুনে সে অ্যানয়েড হয়েছিল। তাহলে এখানে দেখো এই যে বাই প্রিপোজিশনটা আছে এর অবজেক্ট হিসাবে কাজ করছে। নেক্সট, ইট ডিপেন্ডস অন, কিসের ওপর ডিপেন্ড করছে, যে অনটা কি বোঝায়, কিসের ওপর, হাউ হি বিহেভস, তাহলে এটা ডিপেন্ড করছে যে সে কিভাবে কাজ করে। তাহলে নাউন ক্লজ কিন্তু কোনো প্রিপোজিশনের অবজেক্ট হলেও সেখানে কিন্তু সেটা নাউন ক্লজ হিসাবে কাজ করবে। কোনো ক্লজ যদি প্রিপোজিশনের অবজেক্ট হয়, যেমন আমি বোঝালাম যে হি বিলিভ ইন, কিসে বিশ্বাস করে, হোয়াট ই সেজ, এইগুলো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, মানে নেক্সট টাইপটা দেখো, কমপ্লিমেন্ট অফ আ ভার্ব। কমপ্লিমেন্ট অফ আ ভার্ব মানে ভার্বের যদি কোনো কমপ্লিমেন্ট বোঝায়, এবং এই সেন্টেন্সগুলোতে সিমস, অ্যাপিয়ার, বি এইগুলো থাকবে। যেমন দেখো ইট সিমস, তাহলে কি সিম, মানে হোয়াট সিমস, দ্যাট হি উইল কাম টুডে, তাহলে এটা মনে হয় যে সে আজকে আসবে। তাহলে ইট সিমসের পর যদি আমি প্রশ্ন করি যে কি সিম করে, তাহলে ভার্বকে কমপ্লিমেন্ট করছে। তাহলে যখনই ভার্বকে কমপ্লিমেন্ট করবে বা ভার্বকে কিন্তু সাধারণতভাবে কি বলবো, ভার্বকে বোঝাবে, সেটাকেই কিন্তু ভার্বকে বোঝাবে না, ভার্বকে কমপ্লিমেন্টই করা বোঝায়, কারণ নাউন এখানে হিসেবে কাজ হচ্ছে, তখন কিন্তু সেই ক্লজটাকে নাউন ক্লজ বলা হয়। সেকেন্ডে দেখো দিস ইজ ওয়াই আই কেম, তাহলে দিস ইজ হোয়াট, এই দিস ইজটা কি, ইজটা হোয়াট, ইজটা হচ্ছে ওয়াই আই কেম, তাহলে এটাই কারণ যার জন্য আমি এসেছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো হিজ অ্যাম্বিশন ওয়াজ, তাহলে তার অ্যাম্বিশনটা কি, কি ছিল, ওয়াজ কি ছিল, দ্যাট হি শুড বি আ টিচার, যে সে একটা টিচার হতে চেয়েছিল। তাহলে এইগুলোই কিন্তু মেনলি আমাদের নাউন ক্লজ হিসেবে কাজ করছে। আর এক ধরনের নাউন ক্লজ হয় সেটা হচ্ছে ইন অ্যাপোজিশন টু আ নাউন অ্যান্ড ইট। তাহলে ইটের জায়গায় যদি কোনো নাউন ক্লজ বসে বা কোনো নাউন বসার কথা ছিল, কারুর নাম বসার কথা ছিল, নাউন মানে আমরা জানি যে কোনো বস্তুর নাম, কোনো স্থানের নাম, যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলি। তাহলে এই যে নাউনের জায়গায় যদি কোনো ক্লজ বসে বা ইটের জায়গায় যদি কোনো ক্লজ বসে, সেটাকে আমরা কি ধরে নেব, নাউন ক্লজ। যেমন দেখো দ্য হোপ দ্যাট হি মাইট সাকসিড এনকারেজড হিম, তাহলে হোয়াট এনকারেজড হিম, তাকে কি এনকারেজ করেছিল, দ্য হোপ দ্যাট হি মাইট সাকসিড,
এবং এখানে দেখো দ্য হোপ দ্যাট হি মাইট, এটা সাবজেক্ট, হিটা, মাইটটা কিন্তু ভার্ব, মোডাল ভার্ব, ঠিক আছে। সাকসিডটাও ভার্ব আছে, মোডাল ভার্ব দেওয়ার দরকার নেই। তাহলে এখানে যদি হিটা সাবজেক্ট হয়, সাকসিডটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু নাউন ক্লজ হিসেবে কাজ করছে। নেক্সট, ইট ইজ আ মিরাকেল, তাহলে হোয়াট ইজ আ মিরাকেল, মিরাকেলটা কি, দ্যাট হি ওয়াজ সেভড, যে সে বেঁচে গিয়েছিল বা সে তাকে সেভ করা হয়েছিল। নেক্সট লাস্টের সেন্টেন্স আজকে এক্সাম্পলের, দ্য রিজন হোয়াই হি কেম ইজ ওয়েল নোন, তাহলে হোয়াট ইজ ওয়েল নোন, কোন জিনিসটা আমাদের ভালো করে জানা আছে, কি জানা আছে, দ্য রিজন হোয়াই হি কেম। তাহলে দেখো হোয়াট দিয়ে প্রশ্ন করলে যদি আমরা উত্তর পাই তখন সেটাকে কিন্তু আমরা নাউন ক্লজ হিসেবে ধরতে পারি। তাহলে এখানে মনে রাখতে হবে নাউন ক্লজের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো বা কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা তার উত্তর পাবো। যদি উত্তর পাই তখন সেটা নাউন ক্লজ হয়ে যাবে। এবং একটা ক্লজকে কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা কিন্তু আমি তোমাদের অলরেডি বুঝিয়েছি। এবার আমরা চলে যাব অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে। তাহলে অ্যাডজেক্টিভের মানে কি অ্যাকচুয়ালি, বা আমরা তো আগেও মানে এমনি নাউন অ্যাডজেক্টিভ আমরা পার্টস অফ স্পিচ পড়েছি। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে যেটা নাউনের কোয়ালিটিসকে বোঝায়, দোষ গুণকে বোঝায়, তাই তো। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ কি হবে, অবশ্যই একটা গ্রুপ অফ ওয়ার্ডস হতে হবে ক্লজটাকে, সাবজেক্ট আর ভার্ব থাকতে হবে, এবং ওই ক্লজটাকে অ্যাক্ট করতে হবে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, মানে একটা অ্যাডজেক্টিভ থাকলে যেভাবে কাজ করতো ওই ক্লজটাও কিন্তু সেই কাজটা করবে। সেটা কি, ডেসক্রাইবস দ্য নাউন, একটা নাউনকে বোঝাবে, ঠিক আছে। তাহলে চলো আমরা দুটো এক্সাম্পল, 3-4টে এক্সাম্পল দেখে বুঝতে পারবো। দ্য আমব্রেলা হুইচ হ্যাজ আ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন, তাহলে দ্য আমব্রেলাটা এখানে নাউন, তাহলে হুইচ হ্যাজ আ ব্রোকেন হ্যান্ডেল, এই হুইচ হ্যাজ আ ব্রোকেন হ্যান্ডেল কাকে বোঝাচ্ছে, আমব্রেলাকে বোঝাচ্ছে। তাহলে এবং এটা একটা ক্লজ, দেখো কি করে ক্লজ, হুইচ হ্যাজ আ ব্রোকেন হ্যান্ডেল, তাহলে ব্রোকেনটা হচ্ছে ভার্ব এবং হ্যান্ডেলটা হচ্ছে সাবজেক্ট, এবং এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস, এবং এটা কি করছে, নাউনের দোষগুণকে বোঝাচ্ছে বা ডেসক্রাইবস দ্য নাউন। সেটা কি বোঝাচ্ছে, যে আমি পার্টিকুলারলি ওই আমব্রেলাটার কথাই বলছি যার হ্যান্ডেলটা কিন্তু ভেঙে গেছে, দিয়ে বলছে যে দ্য আমব্রেলা হুইচ হ্যাজ আ ব্রোকেন হ্যান্ডেল, ওই ছাতাটা যার হাতটা ভাঙা সেটা কিন্তু আমার, বা যার হ্যান্ডেলটা ভাঙা সেটা কিন্তু আমার। তাহলে এটা দেখো অ্যাডজেক্টিভের কাজ করছে, কারণ এটা কিন্তু নাউনের কোয়ালিটিস বোঝাচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখি, দ্য ম্যান হুম ইউ নো, তাহলে হুম ইউ নো এটা একটা ক্লজ, কি করে বুঝছি, দেখো সাবজেক্ট এবং ভার্ব এবং একটা গ্রুপ অফ ওয়ার্ডস, এবং এটা কাকে বোঝাচ্ছে, হুম ইউ নো, আমি কাকে চিনি, ওই লোকটাকে চিনি। তাহলে যে লোকটাকে আমি চিনি সেই লোকটা হচ্ছে, মানে যে লোকটাকে তুমি চেনো, সরি, যে লোকটাকে তুমি চেনো, হুম ইউ নো ইজ মাই ব্রাদার, সে আমার ভাই হয়। তাহলে এটাও কিন্তু হুম ইউ নোটা বোঝাচ্ছে নাউনকে, এবং এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। নেক্সট এক্সাম্পলটা দেখি, হি মেট আ গার্ল হুজ আইজ ওয়ার ব্লু, তাহলে সে একটা মেয়ের সঙ্গে দেখা করলো, মেয়েটা কেমন, নাউন তো এটা, মেয়েটা তাহলে কেমন, হুজ আইজ ওয়ার ব্লু, যার চোখগুলো ব্লু ছিল, তাই তো। তাহলে যদি আমরা কোশ্চেন করি যে কোনটা বা কেমন, এইগুলো যদি প্রশ্ন করে উত্তর পাই, মানে আমরা যদি নাউনের কোয়ালিটিসকে বোঝার চেষ্টা করি এবং তার যদি উত্তর পাই সেটাকেই কিন্তু বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এক্ষেত্রে আমরা প্রশ্ন করব হু বা হুম দিয়ে, বা কোনটা, ঠিক আছে। যেমন হি মেট আ গার্ল, তাহলে গার্লটা কেমন ছিল, হুজ আইজ ওয়্যার ব্লু, তাই তো। তাহলে সেই একটা পার্টিকুলার মেয়েকে বলা হয়েছে, এবং দেখো নাউনকে কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে। যেমন দেখো দ্য আমব্রেলা, কোন আমব্রেলাটা, হুইচ হ্যাজ আ ব্রোকেন হ্যান্ডেল। দ্য ম্যান হুম ইউ নো, কোন মানুষটা যাকে তুমি চেনো। তাহলে এরকমভাবে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি বুঝতে পেরেছো অ্যাডজেক্টিভ ক্লজ। এবার আমাদের নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে কিন্তু পার্থক্যটা বুঝতে হবে। আমি এখানে দুটো সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্সে লিখেছি দেখো, দ্য নিউজ দ্যাট দে হ্যাভ বিন অ্যারেস্টেড শকড মি, আর একটা দিয়েছি দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস। এবার এই দুটোর মধ্যে কোনটা নাউন ক্লজ কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ কীভাবে বুঝবো? সবার প্রথমে আমরা কি দিয়ে প্রশ্ন করব, কারণ আমরা জানি যে নাউন ক্লজ বুঝতে গেলে আমাদের কি দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে দ্য নিউজ দ্যাট দে হ্যাভ বিন অ্যারেস্টেড শকড মি, তাহলে এখানে যদি আমি প্রশ্ন করি যে নিউজটা কি, তাহলে কি আমরা উত্তর পাচ্ছি? হ্যাঁ দেখো উত্তর পাচ্ছি। নিউজটা কি? নিউজটা হচ্ছে দ্যাট দে হ্যাভ বিন অ্যারেস্টেড, তাহলে তারা যে অ্যারেস্ট হয়েছে এটাই নিউজ।
তাহলে যখন আমরা হোয়াট প্রশ্ন করে উত্তর পেলাম, তাহলে এটা এই যে দ্যাট হি হ্যাভ বিন অ্যারেস্টেড, এটা হয়ে গেল আমাদের নাউন ক্লজ। সেকেন্ড সেন্টেন্সটাই দেখি আমরা নাউন ক্লজ পাচ্ছি কিনা। এখানে আছে দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস। তাহলে দ্য নিউজ, তাহলে আমি যদি এখানে প্রশ্ন করি হোয়াট নিউজ, কোনো উত্তর পাচ্ছি আমরা? কোন নিউজটা, সেটা কিন্তু উত্তর পাচ্ছি না। কিন্তু মানে এখানে যদি আমি প্রশ্ন করি যে নিউজটা কী ছিল, সেই নিউজটাকে এখানে বলা আছে দ্য নিউজ, এটা যেমন বলা ছিল দ্য নিউজ দ্যাট দে হ্যাভ বিন অ্যারেস্টেড, এটাই নিউজটা ছিল, কিন্তু এখানে দেখো নিউজের উত্তরটা পাচ্ছি না। তাহলে এবার আমরা চলে যাব অ্যাডজেক্টিভে, যেভাবে প্রশ্ন করি, তাহলে প্রশ্ন করব যে কোন নিউজটা, হুইচ নিউজ, প্রশ্ন করব কোন নিউজটা, তাহলে দেখো উত্তর পাচ্ছি দ্যাট শকড মি। তাহলে যে নিউজটা আমাকে শক করেছিল সেটা ফলস ছিল, তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমাদের মনে রাখতে হবে যে নাউন ক্লজের ক্ষেত্রে আমরা প্রশ্ন করব কি দিয়ে, এবং অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে আমরা কিন্তু প্রশ্ন করব কোন, মানে হুইচ, হুম, এইগুলো দিয়ে, কোন বা কোনটা, ঠিক আছে? তাহলে যদি আমরা উত্তর পাই তখন কিন্তু সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে নাউন ক্লজের ক্ষেত্রে হোয়াট, আর অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে হুইচ বা হুম, ঠিক আছে? এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমরা চলে যাব লাস্ট টাইপ অফ ক্লজ, যেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ কীভাবে বুঝবো আমরা? অবশ্যই একটা গ্রুপ অফ ওয়ার্ডস হবে, সেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, এবং সেই ক্লজটা একটা অ্যাডভার্ব হিসাবে কাজ করবে, এবং অ্যাডভার্বের যেটা কাজ সেই ক্লজটাও সেই কাজটা করবে। সেটা কি? মডিফাইজ ভার্ব, অ্যাডভার্ব অর অ্যাডভার্ব। এখানে একটা ভার্ব হবে, হ্যাঁ, এটা অ্যাডভার্ব হবে না, মডিফাইজ ভার্ব, অ্যাডভার্ব অর নাউন, ঠিক আছে? এই কটা জিনিস কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে একটা অ্যাডভার্বের যা কাজ, সেই অ্যাডভার্বের কাজই কিন্তু এখানে সে করবে। এখানে এটা একটু ভুল লেখা আছে, এটা একটা অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? একটা অ্যাডজেক্টিভ লিখতে গিয়ে দুটো অ্যাডভার্ব লেখা হয়ে গেছে, যাই হোক, এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ কিন্তু কোনো ভার্বকে বা অ্যাডজেক্টিভকে বা অ্যাডভার্বকে কিন্তু মডিফাই করবে, বা তার মিনিংটাকে কিন্তু মডিফাই করবে, সেই সমস্ত ক্লজকে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। তাহলে অ্যাডভার্বের যে আমাদের সংজ্ঞা, এখানে অ্যাডভার্ব, যে ক্লজটা অ্যাডভার্ব হিসাবে কাজ করবে সেটাই অ্যাডভার্ব ক্লজ হবে। চলো এক্সাম্পল দেখে নিই। বলছে দে রেস্টেড ওয়েন দ্য ইভিনিং কেম। তাহলে আমি এখানে যেহেতু অলরেডি আন্ডারলাইন করে দিয়েছি, তোমরা বুঝতে পারছো এটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব ক্লজটা। তাহলে প্রথমে দেখে নিই যে গ্রুপ অফ ওয়ার্ডস অবশ্যই ঠিক আছে, ইভিনিংটা সাবজেক্ট, কেম হচ্ছে ভার্ব, ঠিক আছে। এবার এটা অ্যাডভার্ব হিসাবে কাজ করছে কিনা কি করে বুঝবো? যে দে রেস্টেড, তারা কখন রেস্ট করেছিল? দেখো এটা কিন্তু ভার্বটাকে বোঝাচ্ছে, তাই তো? রেস্টটা হচ্ছে, রেস্টেডটা ভার্ব, এবং ভার্বকে মডিফাই করছে যে তারা কখন ঘুমিয়েছিল, ওয়েন দ্য ইভিনিং কেম, যখন সন্ধে নেমেছিল। তাহলে যখনই ভার্বকে মডিফাই করবে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল কিন্তু অ্যাডভার্ব ক্লজ। আর একটা এক্সাম্পল দেখি, আই উইল গিভ ইউ আ ম্যাপ সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড আ ওয়ে। তাহলে আমি তোমাকে একটা ম্যাপ দেবো, সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড আ ওয়ে। তাহলে সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড দ্য ওয়ে, এখানে সাবজেক্ট কোনটা? ইউ, ফাইন্ডটা কি? ভার্ব, এবং সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড দ্য ওয়ে, আমি তোমাকে ম্যাপটা কেন দিচ্ছি? যাতে তুমি একটা তোমার রাস্তা খুঁজে পারো। তাহলে এখানে দেখো গিভ যে ভার্বটা আছে সেই ভার্বটাকে মডিফাই করছে, তাহলে এটা কিন্তু হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে সেই সমস্ত ক্লজ যেটা কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ বা কোনো অ্যাডভার্বের মানেকে কিন্তু মডিফাই করবে, তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলা হবে। অ্যাডভার্বিয়াল ক্লজেরও বিভিন্ন পার্টস আছে, যেরকম অ্যাডভার্বের পার্টস ছিল যে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, সেরকমভাবে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম আছে। এবং অ্যাডভার্ব ক্লজ অফ টাইমে যে লিঙ্কারগুলো ইউজ হবে, লিঙ্কারগুলো আশা করি বুঝতে পেরেছো যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই দুটোকে কিন্তু জয়েন করে একটা লিঙ্কার। তাহলে অ্যাডভার্ব ক্লজ অফ টাইমের ক্ষেত্রে লিঙ্কারগুলো হবে হচ্ছে হোয়েন, whenever, as soon as, after, while, since, before, till, until, এই সমস্ত লিঙ্কার দিয়ে কিন্তু এগুলো যুক্ত হবে। যেমন ধরো আমি এক্সাম্পল দিই প্রথমেরটা, when school is over he likes to play। তাহলে অ্যাডভার্ব অফ টাইমে আমরা প্রশ্ন করব when দিয়ে, কখন, তাই তো? তাহলে he likes to play, তাহলে when does he like to play, মানে সে কখন খেলতে ভালোবাসে? when the school is over, যখন স্কুল ওভার হয় তখন ভালোবাসে। তাহলে এখানে দেখো স্কুলটা সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, তাহলে এটা কিন্তু হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ। নেক্সট সেন্টেন্স, দে হ্যাভ নট হার্ড ফ্রম হার সিন্স শি লেফট। তাহলে দে হ্যাভ নট হার্ড ফ্রম হার,
তো কতদিন ধরে শোনেনি তার কাছে, যতদিন সে এখান থেকে চলে গেছে, সিন্স শি হ্যাজ লেফট। সেরকম নেক্সট, ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দে আর হ্যাচড। কতক্ষণ পর্যন্ত চিকেন্স কাউন্ট করবে না, যতক্ষণ না পর্যন্ত সেগুলো ডিম ফুটে বেরিয়েছে, ঠিক আছে। বিফোর দে হ্যাড হ্যাচড, তাহলে এখানে বিফোর দে আর হ্যাচড, সাবজেক্ট হচ্ছে দে, হ্যাচড হচ্ছে ভার্ব। তাহলে অ্যাডভার্ব ক্লজ অফ টাইমে কিন্তু লিঙ্কারগুলো এইগুলো। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে পজ করে এটা স্ক্রিনশট তুলে নেবে, প্রত্যেকটা পৃষ্ঠার স্ক্রিনশট তুলে রাখবে, তাহলে দেখবে তোমাদের কিন্তু পরীক্ষাতে এবং পরবর্তীকালে কিন্তু কম্পিটিটিভ এক্সামসেও তোমার প্রবলেম হবে না। অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, এখানে লিঙ্কার্সগুলো কী হবে, ওয়্যার, ওয়্যার এভার, হোয়েন্স। একটা এক্সাম্পল দিই, স্টে ওয়্যার ইউ আর, তাহলে কোথায় থাকবে, যেখানে সে আছে, ওয়্যার ইউ আর, এখানে তাহলে সাবজেক্ট ইউ আর হচ্ছে ভার্ব। সেরকমভাবে পরেরটা দেখি, ইউ ক্যান গো ওয়্যার এভার ইউ ওয়ান্ট, তাহলে ওয়্যার এভার ইউ ওয়ান্টটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, তুমি কোথায় যেতে পারো, যেখানে তোমার ইচ্ছা। রিটার্ন হোয়েন্স ইউ কাম, তাহলে এখানে ফিরে এসো যখন তুমি ফিরে আসবে, বা এখানে রিটার্ন করো যখন তুমি আসবে, ঠিক আছে। তাহলে অ্যাডভার্ব ক্লজ অফ ফ্রেজে কিন্তু ওয়্যার, ওয়্যার এভার আর হোয়েন্স ইউজ হয়। এরপরে যদি আমরা চলে যাই অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার, এখানে লিঙ্কার্সগুলো কিন্তু অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলো ইউজ হয়। যেমন ধরো গো অ্যাজ ইউ লাইক, কীরকমভাবে যাবো, ম্যানার বোঝাচ্ছে কীরকমভাবে, অ্যাজ ইউ লাইক যেমন তোমার ইচ্ছা। শি টকড, কেমন করে কথা বললো, অ্যাজ ইফ শি নিউ এভরিথিং, তাহলে ভার্বকে বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো গোকে বোঝাচ্ছিল, আর এখানে কি, দ্য লায়ন র্যান স্ট্রেট অ্যাট দেম অ্যাজ দো ইট হ্যাড বিন অ্যাট্যাক, তাহলে লায়নটা তাদের দিকে স্ট্রেট দৌড়ালো, এমনভাবে দৌড়ালো দেখে মনে হলো লায়নকে যেন অ্যাটাক করা, তাহলে কেমনভাবে দৌড়ালো, তাহলে র্যানকে বোঝাচ্ছে, তাই তো, কেমনভাবে দৌড়ালো, যে অ্যাজ দো ইট হ্যাড বিন অ্যাট্যাকড, ঠিক আছে। তাহলে ভার্বকে বোঝাচ্ছে বলে এখানে অ্যাডভার্ব হচ্ছে। অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস কোনগুলো, এক্ষেত্রে লিঙ্কার্সগুলো হবে হচ্ছে দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, লেস্ট। এখানে দেখো এক্সাম্পল, উই রেড ইন অর্ডার দ্যাট উই মে লার্ন, তাহলে আমরা কেন পড়েছিলাম, তাহলে পারপাসটা কি বুঝতে পারছি, আমরা কেন পড়েছিলাম, পারপাসটা কি, ইন অর্ডার দ্যাট উই মে লার্ন, যাতে আমরা শিখতে পারি, যাতে বুঝতে পারি। উই এট দ্যাট উই মে লিভ, তাহলে আমরা কেন খেয়েছিলাম, যাতে আমরা বেঁচে থাকতে পারি। সরি, উই এট না, উই ইট আছে, তাহলে আমরা কেন খাই, যাতে আমরা বেঁচে থাকতে পারি। তাহলে এইগুলো হয়ে গেল হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। তাহলে এই যে টাইপস অফ ক্লজেসগুলো পড়ালাম এবং সমস্ত এক্সাম্পলস দিলাম, অনেক কটা বেশি এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তাহলে যে কোনো ক্লজ মাথায় রাখতে হবে যে একা একা বসতে পারে, যদি একটা ক্লজ একা বসে কমপ্লিট থট দিতে পারে তাহলে সেটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হবে, এবং কোনো ক্লজ যদি পুরো কমপ্লিট থট না দিতে পারে কিন্তু তার মানে থাকবে, সেটাকে বলা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ ডিপেন্ড করে সবসময় ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপর, এবং ডিপেন্ডেন্ট ক্লজেরই তিনটে পার্ট করলাম আমরা, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, যার এক্সাম্পলস কিন্তু আমি করিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, তোমরা আশা করি ভিডিওটা এনজয় করেছো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। যার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। এই গ্রামার ফর অল যে ক্লাসেসগুলো আমি করেছি এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য যারা ইংলিশ শিখতে চায়, ইংলিশের ব্যাপারে ডেপথ বাড়াতে চায়, শুধু যে স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট তা না, কম্পিটিটিভ এক্সামসের স্টুডেন্টসরাও কিন্তু দেখতে পারে। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ফিডব্যাকস দেবে, তোমাদের প্রত্যেকটা লাইক এবং কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে তোমাদের জন্য নতুন ভিডিও আনার। এবং আমার নতুন বন্ধুরা যারা এই ভিডিওটাকে প্রথমবার দেখলে আজকে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার জন্য কি করতে হবে, চ্যানেলের নিচে থাকা বেল আইকনটাকে প্রেস করতে হবে এবং লাল রঙের বাটনটাকেও কিন্তু প্রেস করে দিতে হবে, এবং বেল আইকনে গিয়ে অল অপশানে ক্লিক করে দিতে হবে। তাতে কী হবে, যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই লকডাউন পিরিয়ডে তোমাদের কাছে কোয়ালিটি এডুকেশন পৌঁছে দেওয়ার জন্যই আমরা আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আশা করি তোমরা আমাদেরকে যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করতে থাকবে। সো টিল দেন, বি হ্যাপি, স্টে সেফ। দিস ইজ বিজিত সাইনিং অফ। সি ইউ ইন দ্য নেক্সট। থ্যাংক ইউ।